বিয়ের প্রথম রাতে আমার ছেলে ঘর থেকে কনেদের চিৎকারের আওয়াজ শোনা যায় এবং সকালবেলা তারা আমার ছেলেকে ডিভোর্স দিয়ে তারা বলে যে আপনার ছেলেকে ডাক্তার দেখান। আমি আমার ছেলেকে 3বার বিয়ে দিয়েছি আর একই ঘটনা 3বারই ঘটেছে। চতুর্থবারের সময় আমি আমার ছেলের ঘরে বধূ সেজে বসেছিলাম এবং তার 10 মিনিট পর যে ঘটনা ঘটেছিল সেটা আমার আত্মাকে নাড়া দিয়েছিল। ছেলের কি সমস্যা ছিল সেটা আমি টের পাইনি। কি এমন অভাব ছিল যার কারণে তার প্রতিটা স্ত্রী বাসর রাতেই তাকে ছেড়ে চলে যেত। অরবিন্দু খুব স্বাভাবিক ছিল, শৈশব থেকে শান্ত থাকতো, কম কথা বলতো, কিন্তু তার মধ্যে এমন কোন আচরণ ছিল না যে যার কারণে তার স্ত্রীরা তাকে ছেড়ে চলে যাবে। সে আমাদের প্রথম সন্তান ছিল। আমরা তাকে খুব ভালোবাসা আর যত্ন করে বড় করেছি। আমাদের এত ভালোবাসা পাওয়ার পরও সে কিন্তু নষ্ট হয়। তবে হ্যাঁ, সে তার সৌন্দর্য নিয়ে খুবই গর্ব করত। সে সবসময় বলতো যে আমার সৌন্দর্য আর স্মার্টনেস এর কাছে আর কিছুই কুলাবে। সে ভালো ব্র্যান্ডের জিনিসপত্র পড়তে পছন্দ করতো, পড়াশোনাতেও ভালো ছিল, আবার সময় মতো ভালো একটা চাকরিও পেয়েছিল। এরপর অনেক ভেবেচিন্তে আমি একটা সিদ্ধান্ত নিই যে আমার ছেলেকে আমি এমন একজনের সাথে বিয়ে দিব যে ইতিমধ্যে বিবাহিত এবং তালাকপ্রাপ্ত বা বিধবা। শীঘ্রই ওরকম আমি একটা মেয়ে খুঁজে পেলাম। মেয়েরাও বিয়ের জন্য খুব তাড়াহুড়া করছিল। মেয়েটি দেখতে রোগা এবং পাতলা ছিল। আমি মেয়েটির পরিবারকে অরবিন্দুর ব্যাপারে সব বললাম, যে তার আগে বিয়ে হয়েছিল বা তার স্ত্রীরা কিভাবে চলে গেছে। মেয়েটির ছবি যখন আমার ছেলেকে দেখালাম, সে তখন বিয়েতে রাজি হয়নি। তখন আমি ধমক দিয়ে তাকে বললাম, চুপ করো, তুমি দিন দিন যে সমস্ত কাজ করছো যার জন্য তোমার আর কখনোই বিয়ে করা উচিত নয়। তবে দেখো আমি কতদিন বাঁচবো, তোমার কতদিন যত্ন নিব। আমি মারা যাওয়ার পর এমন কাউকে রেখে যেতে চাই যে তোমার যত্ন নিবে। এরপর আমি তাদের বিয়ে দিয়ে দিলাম। তারাও সেই রাতে তাদের ঘরে চলে গেল। আমি তো মনে মনে ভয় পাচ্ছিলাম আর আল্লাহকে ডাকছিলাম। যেরকমটা ভয় পাচ্ছিলাম ঠিক এরকমটাই হলো ওই রাতে। রেশমি চিৎকার করে অরবিন্দুর ঘর থেকে বেরিয়ে আসছিল আর পাগলের মতো বলছিল যে আমাকে এই বাড়ি থেকে বের হতে দাও। তখন আমি তাকে শান্ত করার চেষ্টা করছিলাম, কারণ সে ওই মুহূর্তে কথা বলার অবস্থায় ছিল না। একটু শান্ত হলে সে আমাকে বলল, তোমার ছেলেকে মেডিকেল পরীক্ষা করানো উচিত ছিল। তুমি যদি এই কাজটা করতা তাহলে তোমাকে আর আমাকে আজকের এই দিনটা দেখতে হতো না। রেশমি খুব বুদ্ধিমান মেয়ে ছিল এবং তার কোনো উপায় ছিল না। এই জন্য সে যে কোনো মূল্যে বিয়ে করার কথাটা ভেবেছিল, কিন্তু তারপরও সে আমার ছেলেকে রেখে চলে যায়। আমার ছেলের মধ্যে কিসের এমন অভাব ছিল? আমি মেয়েদেরকে কত গয়না দিতাম, কত টাকা পয়সা দিতাম, তারপরও এত সুন্দর সুদর্শন চাকরিজীবী ছেলে রেখে মেয়েরা কেন চলে যেত? ব্যাপারটা কি আর কিভাবে জানা যায় সেটা জানার জন্য আমি পাগল হয়েছিলাম। আর ও আমার ছেলের মুখ থেকেও কিছু জানা যায়নি, ও কিছু বলতো না। যখন ওর সাথে এটা নিয়ে কথা বলতে চাইতাম ও আমাকে এড়িয়ে যেত। কিন্তু এখন আমি ওর প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখি। কিছু তো একটা সূত্র পেতে পারি যেটা থেকে আমি সত্যিটা জানতে পারি, কিন্তু তার অঙ্গভঙ্গি দেখে কখনোই মনে হয়নি যে তার মধ্যে কোনো সমস্যা আছে। সে তো অন্যান্য সাধারণ ছেলেদের মতোই ছিল। আমি তো কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। ধীরে ধীরে এইভাবে আরো 6 মাস পার হয়ে গেল। আমি তো খুব বিচলিত ছিলাম। বাড়িতে সবকিছু স্বাভাবিকই ছিল। বিয়ের প্রথম রাতে প্রতিটা কোণে কেন এইভাবে পালিয়ে যায়? এবার আমি অরবিন্দুর আবার বিয়ের কথা ভাবলাম এবং সত্যিটা জানার সিদ্ধান্ত নিয়েছিলাম। এবার আমি সেই মেয়েটিকে সবকিছু বলেছি, কিছু গোপন করিনি। আর এমন একটা মেয়েকে নিয়ে এসেছিলাম যার টাকার খুব প্রয়োজন ছিল বা বিয়েটাও প্রয়োজন ছিল। তারা অনেক দরিদ্র ছিল এবং তার ঘরে 2টা ভাই ছিল। মেয়েটির বাবা মাও সবকিছু জানতো। মেয়েটিকে আমি বলেছিলাম যে তোমার 2 ভাইয়ের পড়াশোনার সকল দায়িত্ব আমার আজ থেকে। মেয়েটি খুব নার্ভাস ছিল, কারণ আমি বিয়ের আগে থেকেই তাকে সবকিছু বুঝিয়েছিলাম। প্রথম দিকে তো খুব ভয় পাইছে। তারপর সে নিজেকে সামলে নিয়ে বলেছিল যে যাই বলুক না কেন আমি এই বিয়েটার জন্য প্রস্তুত। আমার এই ছোট্ট আত্মত্যাগ আমার ভাইদের জীবন তৈরি করবে, সুতরাং এতে ভুল করার কি আছে বা কি ভুলই বা আছে? যাই কিছু ঘটুক আমি সহ্য করব। মেয়েটির নাম ছিল সুমা। যদিও সে দরিদ্র পরিবার থেকে এসেছে, কিন্তু খুব সংস্কারী। আমার মন খুব খুশি ছিল যে ওর মতো মেয়ে যদি আমার ঘরে বউ হয়ে থাকে তাহলে এটা আমার জন্য খুব সৌভাগ্যের ব্যাপার। ও সংস্কৃতি হওয়ার মনার পাশাপাশি দেখতেও খুব সুন্দর ছিল। বিয়ে হয়ে গেল এবং সবকিছু ঠিকঠাক ছিল। সেই রাতও কেটে যায়, সকাল হয়ে যায়। সকাল হওয়ার সাথে সাথে আমি তাদের দরজায় কড়া নাড়লাম। পরে দেখি কেউ শব্দ করছে না বা বের হচ্ছে না। এরপর আমি আরেকটা চাবি দিয়ে দরজা খুলে দেখলাম মাটিতে মেয়েটি লুটিয়ে পড়ে আছে। আমার ছেলেকে রুমের কোথাও দেখা যাচ্ছিল না।